হ্যালো স্টুডেন্টস, আজকে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমালের যে টপিক আছে সেল টিস্যু, অর্থাৎ বিভিন্ন রকম যে টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, তার মধ্যে শুধু নার্ভাস টিস্যু নিয়ে আজকে আলোচনা করব। তো কথা না বলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমালে আজকে যে টপিক, তো আজকে শুরু করা যে টপিক, তো মেনলি হচ্ছে আমাদের যে বডি, আমাদের যে বডির যেটা সবচেয়ে ক্ষুদ্রতম একক, তাহলে আমাদের বডির যেটা সবচেয়ে ক্ষুদ্রতম একক কি, সেটা সেল হতে পারে। যেমন একটা বাড়ি কি দিয়ে তৈরি হয়, মেনলি একটা ঘর কি দিয়ে তৈরি হয়, ইট, বালি, পাথর। তো আমাদের যে টোটাল যে হিউম্যান বডি সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে সেল। তো আমাদের যে হিউম্যান বডির সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে সেল। তো আমাদের এই যে হিউম্যান বডিতে সেল কিছু কাজ করে, কিন্তু আমাদের হিউম্যান বডিটা হচ্ছে এত উন্নত শ্রেণীর প্রাণী, কিন্তু এই সেল আমাদের হিউম্যান বডিতে সব কাজ কিন্তু একা করতে পারে না। তখন যে বিভিন্ন রকম যে সেলের সমষ্টি, সেল অনেকগুলো যখন সেল মিলিত হয়ে আমাদের বডিতে যে গঠনটা তৈরি করে, সেই গঠনটাকে বলা হয় টিস্যু। তাহলে বোঝা গেল আমাদের যে বডি, আমাদের যে টোটাল হিউম্যান বডির সবচেয়ে যেটা ক্ষুদ্রতম একক, আমাদের টোটাল হিউম্যান বডির সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে সেল। তো সেল আমাদের বডিতে সব কাজ কিন্তু একা করতে পারে না। তো একাধিক সেল মিলিত হয়ে আমাদের হিউম্যান বডিতে যে গঠনটা তৈরি করে, সেই গঠনটাকে আমরা বলি টিস্যু। তো এই টিস্যু সম্বন্ধে যে বিদ্যা, সেটাকে বলা হয় হিস্টোলজি। এই টিস্যু সম্বন্ধে বিদ্যাকে বলা হয় হিস্টোলজি। যেমন বায়োলজি কি জীবের সম্বন্ধে বিদ্যা, তেমন হিস্টোলজি এটা হচ্ছে টিস্যু সম্বন্ধে বিদ্যা। এই হিস্টো কথাটার মানে হচ্ছে টিস্যু। তো আমাদের যে বডিতে, আমাদের টোটাল হিউম্যান বডিতে মেইনলি 4 ধরনের টিস্যু থাকে। আমাদের যে টোটাল যে হিউম্যান বডিতে মেইনলি 4 ধরনের টিস্যু থাকে। নাম্বার 1 টিস্যু হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। নাম্বার 2 হচ্ছে কানেকটিভ টিস্যু। নাম্বার 3 হচ্ছে মাসকিউলার টিস্যু, বা সংক্ষেপে বললে মাসেল। আর নাম্বার 4 হচ্ছে নার্ভাস টিস্যু। তো আমাদের টোটাল হিউম্যান বডিতে মেনলি 4 ধরনের টিস্যু থাকে। নাম্বার 1 টিস্যু হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, বাংলায় বললে আবরণী কলা। নাম্বার 2 হচ্ছে কানেকটিভ টিস্যু, যোগ কলা, মাসকিউলার টিস্যু, পেশি কলা, নার্ভাস টিস্যু, স্নায়ু কলা। তো মেনলি আমাদের হিউম্যান বডিতে টোটাল 4 ধরনের টিস্যু: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু আর নার্ভাস টিস্যু। তো আজকে নার্ভাস টিস্যুটা নিয়ে আলোচনা করব টোটালে। তাহলে আমি কি বললাম, সেল আমাদের বডির সবচেয়ে ক্ষুদ্রতম একক। সেল হচ্ছে আমাদের হিউম্যান বডির সবচেয়ে ক্ষুদ্রতম একক। এই সেল আমাদের বডিতে সব কাজ একা করতে পারে না, তখন একাধিক সেল মিলিত হয়ে আমাদের বডিতে যে গঠনটা তৈরি করে, সেই গঠনটাকে বলা হয় টিস্যু। এই টিস্যু সম্বন্ধে যে বিদ্যা, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় টিস্যু সম্বন্ধে আলোচনা করা হয়, সেই জায়গাটিকে বলা হয় হিস্টোলজি। টিস্যু বাংলা হচ্ছে কলা। আচ্ছা, 4 ধরনের টিস্যু বললাম: এপিথেলিয়াল টিস্যু আবরণী কলা, মানে যেটা আবরণ করে রেখেছে; কানেকটিভ টিস্যু যোগ কলা; মাসকুলার টিস্যু পেশি কলা; আর নার্ভাস টিস্যু হচ্ছে স্নায়ু কলা। তো আজকে নার্ভাস টিস্যু নিয়ে আলোচনা করব। তো আমি কি বললাম, আমাদের বডির সবচেয়ে ক্ষুদ্রতম একক কি? আমাদের বডির সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে সেল। আমাদের বডির সবচেয়ে ক্ষুদ্রতম একক সেল। যেমন একটা বাড়ির সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে ইট, তেমন আমাদের বডির সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে সেল। তো সেল আমাদের বডিতে সব কাজ একা করতে পারে না, পারে কিছু কাজ করতে পারে, কিন্তু সমস্ত কাজ একা সেল আমাদের বডিতে করতে পারে না। তাই একাধিক সেল মিলিত হয়ে আমাদের বডিতে যে গঠন তৈরি করে, সেই গঠনটাকে আমরা বলি টিস্যু বা কলা। টিস্যু। তো আমরা অর্থাৎ মানুষ হচ্ছে সবচেয়ে উন্নত শ্রেণীর একটা প্রাণী। তো এই টিস্যু কিন্তু আমাদের বডিতে সব কাজ একা করতে পারে না, তখন একাধিক টিস্যু মিলিত হয়ে আমাদের বডিতে যে গঠনটা তৈরি করে, সেই গঠনটাকে বলা হয় অর্গান। তো আমাদের এই হিউম্যান বডিটা হচ্ছে আরো উন্নত শ্রেণীর জীব, তাই আমাদের এই হিউম্যান বডিতে অর্গানও কিন্তু সমস্ত কাজ একা করতে পারে না, তখন একাধিক অর্গান মিলিত হয়ে আমাদের বডিতে যে গঠনটা তৈরি করে, সেই গঠনটাকে আমরা বলি অর্গান সিস্টেম। তাহলে সেল হচ্ছে আমাদের হিউম্যান বডির সবচেয়ে ক্ষুদ্রতম একক। সেল আমাদের বডিতে কিছু কাজ করে, একাধিক সেল মিলিত হয়ে আমাদের বডিতে যে গঠন তৈরি করে, সেটাকে আমরা বলি টিস্যু।
একাধিক টিস্যু মিলিত হয়ে আমাদের বডিতে যে গঠন তৈরি করে সেটা হচ্ছে অর্গান, আর একাধিক অর্গান মিলিত হয়ে যে গঠন তৈরি করে সেটাকে বলা হয় অর্গান সিস্টেম। তো সেল, আমি বললাম সেল আমাদের বডিতে কিছু কাজ করে। কি কাজ করে? যেমন হচ্ছে হিউম্যান বডির যেটা ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম মানে এই হিউম্যান বডির যে ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পৌষ্টিকতন্ত্র, এই ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পৌষ্টিকতন্ত্রে এক ধরনের ফ্লুইড থাকে। ডাইজেস্টিভ সিস্টেম হিউম্যান বডিতে যে ডাইজেস্টিভ সিস্টেম লক্ষ্য করা যায়, সেই ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পৌষ্টিকতন্ত্রে এক ধরনের ফ্লুইড থাকে, যে ফ্লুইডটার নাম হচ্ছে মিউকাস ফ্লুইড। তো এই যে মিউকাস ফ্লুইডটা তৈরি হয়, এই মিউকাস ফ্লুইডটা যে থাকে অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম পৌষ্টিকতন্ত্রের যে একটা ফ্লুইড থাকে, যে ফ্লুইডটার নাম হচ্ছে মিউকাস ফ্লুইড। এই মিউকাস ফ্লুইডটা তৈরি হয় কিন্তু গোবলেট সেল দিয়ে, যেটা পাকস্থলী থেকে ক্ষরিত হয় গোবলেট সেল দিয়ে। তাহলে আমি কি বললাম, সেল আমাদের বডিতে কাজ করে কি, যে মেন কাজ হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের যে পৌষ্টিকতন্ত্রে একটা ফ্লুইড থাকে, যে ফ্লুইডের নাম হচ্ছে মিউকাস ফ্লুইড। এই মিউকাস ফ্লুইডটা তৈরি হয় গোবলেট নামক সেল দিয়ে, যেটা পাকস্থলী থেকে ক্ষরিত হয়। তাহলে সেল আমাদের বডিতে কিছু কাজ, একটা কাজ করলো। টিস্যু আমাদের বডিতে কিছু কাজ করে। কি কাজ করে টিস্যু আমাদের বডিতে? যে টিস্যু আমি মেনলি বললাম 4 ধরনের টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু আর নার্ভাস টিস্যু। তো প্রত্যেকটা কিন্তু আমাদের বডিতে কাজ করে। এপিথেলিয়াল টিস্যু কি কাজ করে? যেমন এপিথেলিয়াল টিস্যু মানে যেটাকে বাংলায় বলে আবরণী কলা। আবরণী কলা কি কাজ করে আমাদের বডিতে? আবরণ করে রেখেছে যেটা, যেমন আমাদের হচ্ছে স্কিন, আমাদের যে চামড়া, এই চামড়াটা কি করে শরীরের সমস্ত অঙ্গগুলোকে কিন্তু আবরণ করে রেখেছে। তাহলে আমাদের যে স্কিনটা তৈরি হয় সেটা কিন্তু এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। আমাদের যে হাড়গুলো আছে, এই যে বাইসেপস, তাহলে আমাদের যে বিভিন্ন রকম হাড়গুলো আছে, একাধিক হাড়কে কানেক্ট করে রেখেছে কোন টিস্যু? সেটা কানেকটিভ টিস্যু করে রেখেছে। মাসকুলার টিস্যু, পেশি কলা, এই যে পেশিতে বাইসেপসটাকে ফোলালাম, তাহলে বাইসেপসটা বা ট্রাইসেপস সংকুচিত করে দিলাম, এগুলোকে কোন টিস্যুতে সাহায্য করে? এগুলো মাসকুলার টিস্যু, মানে যেটা সংক্ষেপে বলে মাসেল। আর নার্ভাস টিস্যু কি কাজ করে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নার্ভাস টিস্যুটা আমাদের বডিতে সবচেয়ে বেশি কাজ করে। যেমন হাতের একটা যদি মশা বসে, তুই না তাকিয়ে সেই জায়গাতে মেরে দেওয়া যায়, তাহলে কি এটা কিন্তু টোটালি নার্ভাস টিস্যু কাজ, অর্থাৎ নার্ভাস টিস্যু হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সেল আমাদের বডিতে কাজ করলো, টিস্যু কাজ করলো, অর্গান কি কাজ করে? আমি যদি এখন বলি রক্তকে পাম্প করতে, তাহলে রক্তকে পাম্প করবে কে? নিশ্চয় হার্ট করবে রক্তকে পাম্প। তাহলে হার্ট কি? হার্ট হচ্ছে একটা অর্গান, তাহলে এটা আমাদের শরীরে রক্তকে পাম্প করতে সাহায্য করছে। তাহলে এখানে অর্গান একটা কাজ করছে আমাদের শরীরে। এখন আমি যদি বলি এই হার্টের যে পাম্প করা রক্তটা, অর্থাৎ যে রক্তটা হার্ট পাম্প করলো, সেই রক্তটা আমি গোটা বডিতে, গোটা হিউম্যান বডি, এমনকি পায়ের আঙুল পর্যন্ত যদি আমি সেই রক্তটা নিয়ে যেতে চাই, তাহলে কার দরকার হবে? আমার এই নিশ্চয়ই এই হার্ট নিশ্চয়ই পায়ের আঙুল পর্যন্ত চলে যেতে পারবে না, তখন দরকার বিভিন্ন রকম ব্লাড ভেসেল, তখন বিভিন্ন রকম ব্লাড ভেসেল দরকার, আর্টারি, ভেন, এদের দরকার। তাহলে আর্টারি, ভেন এরাও একটা অর্গান, আবার হার্ট সেটাও একটা অর্গান। তাহলে একাধিক অর্গান মিলিত হয়ে আমাদের শরীরে এই কাজটা করছে। কি করছে? যে আমাদের যে পাম্প করে রক্তকে গোটা বডিতে ছড়িয়ে দিচ্ছে। তাহলে কি এখানে অর্গান সিস্টেমও নিশ্চয়ই একটা কাজ করলো। তো এগুলো হচ্ছে মূলত কাজ। তাহলে সামারি কি? যে সামারি একটা বলে দিয়েছিলাম যে টিস্যু সম্বন্ধে একটা বিদ্যা, সেই বিদ্যাটাকে বলা হয় হিস্টোলজি। টিস্যু সম্বন্ধে যে বিদ্যা সেটাকে বলা হয় হিস্টোলজি। আর মেনলি আমাদের যে বডিতে 4 ধরনের টিস্যু থাকে, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। তাহলে এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। তো আজকে নার্ভাস টিস্যু নিয়ে আলোচনা। তো এই যে নার্ভাস টিস্যু যেটা বললাম, নার্ভাস টিস্যু হচ্ছে মেনলি 2 ধরনের সেল দিয়ে তৈরি। নার্ভাস টিস্যু হচ্ছে মেনলি 2 ধরনের সেল দিয়ে তৈরি। এখানে টিস্যু শব্দটা আছে, টিস্যু মানে কি? সেলের সমষ্টিতে, টিস্যুতে কিন্তু সেল থাকবে, অর্থাৎ সেলের সমষ্টি যেটা সেটা হচ্ছে টিস্যু। এই নার্ভাস টিস্যু 2 ধরনের সেল দিয়ে তৈরি, 2 ধরনের সেল। একটা হচ্ছে নিউরন, নাম্বার 1 যেটা সেটা হচ্ছে নিউরন, নাম্বার 2 হচ্ছে নিউরোগ্লিয়াল সেল। নার্ভাস টিস্যু হচ্ছে 2 ধরনের সেল দিয়ে তৈরি, একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লিয়াল সেল। কোনটার পরিমাণ সবচেয়ে বেশি থাকে? কোন সেলের পরিমাণ? দেখে মনে হতে পারে নিউরনের পরিমাণটা বেশি থাকে। যেমন নিউরনের একটা চিত্র যেমন ক্লাস 10 এ বইছিল বা ক্লাস 11 এ বইছিল, নিউরনের একটা কিন্তু মোর দ্যান 50% থাকে নিউরোগ্লিয়াল সেল।
এই নিউরোগ্লিয়াল সেলের পরিমাণটা টোটাল যে কোষ যদি 100% হয় তাহলে মোর দ্যান 50% থাকে নিউরোগ্লিয়াল সেলে। নিউরোগ্লিয়াল সেলের পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি। তো নার্ভাস টিস্যু দুই ধরনের সেল, বড় একটা হচ্ছে নিউরন, একটা হচ্ছে নিউরোগ্লিয়াল সেল। এবার এই নিউরন আর নিউরোগ্লিয়াল সেল এবার এদের সম্বন্ধে এক একটা করে পার্ট জানবো। মেনলি আমাদের নিউরনের টোটাল চিত্রটা কেমন হয়? নার্ভাস টিস্যুর যে নিউরনের চিত্রটা, যে নিউরনের এই হচ্ছে দুটো পার্ট থাকে। তো আগে নিউরন সম্বন্ধে আলোচনা করব, তারপর নিউরোগ্লিয়াল সেল সম্বন্ধে আলোচনা করব। নিউরনের হচ্ছে দুটো পার্ট। আমাদের যে ক্লাস 10 এর যে চিত্রটা ছিল, যে নিউরনের দুটো পার্ট ছিল, একটা প্রথমে উপরে গোল অংশ থাকতো আর একটা নিচে বিভিন্ন রকম নিউরাইটস গুলো বেরোতো। তাহলে হচ্ছে নিউরনের হচ্ছে দুটো পার্ট, টোটাল নিউরনের হচ্ছে দুটো পার্ট। একটা হচ্ছে সেল বডি, একটা হচ্ছে সেল বডি বা এটাকে বলা হয় সোমা। আর নাম্বার 2, তাহলে 2 নম্বর যেটা দেখতো সেটা হচ্ছে নিউরাইটস। তাহলে এই নিউরনের হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে সেল বডি বা সোমা আর একটা হচ্ছে নিউরাইটস। সেল বডি বা সোমা জিনিসটা কি, যে মেনলি আমাদের নিউরনে এরকম একটা চিত্র ছিল, যে এরকম একটা গোল মতো একটা অংশ থাকতো, এই গোল মতো অংশ থেকে এরকম বিভিন্ন রকম চারিদিকে বিভিন্ন রকম জিনিস বেরিয়ে আসতো, যেগুলোকে নিউরাইটস বলা হয়। শাখার মতো বিভিন্ন রকম জিনিস বেরোতো। ছবি খুব একটা ভালো লাগছে না, এরকম শাখার মতো বিভিন্ন রকম জিনিস বেরিয়ে আসতো। তো মেনলি এরকম একটা নিউরনের চিত্র থাকতো। তো নিউরনের দুটো পার্ট বললাম, একটা সেল বডি বা সোমা আর একটা হচ্ছে নিউরাইটস। ছবিটা মুছে দিলাম। আচ্ছা, এটা বোঝার মতো। তো নিউরনের এরকম দুটো অংশ থাকতো। সেল বডি কোন জিনিসটা? নিউরন, আমি বললাম নিউরনের হচ্ছে দুটো পার্ট, ঠিক আছে? নিউরনের দুটো পার্ট, একটা সেল বডি আর একটা সোমা আর একটা হচ্ছে নিউরাইটস। তো সোমা অর্থাৎ সেল বডি জিনিসটা কি? এই যে টোটাল কোষ, একটা গোল মতো যে কোষটা দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় সেল বডি বা সোমা। এটাকে সেল বডি বা সোমা বলা হয়। আর এই কোষেও থেকে যে বিভিন্ন রকম চারিদিকে ছড়িয়ে ছিটে শাখার মতো এগুলো বেরিয়ে এসেছে, সেগুলোকে বলা হয় নিউরাইটস বা প্রবর্তক। আচ্ছা, সেল বডি অর্থাৎ যে কোষ, এই কোষের যে গোল করে গোল মতো যে অংশটা, এটাকে বলা হয় কোষ বা সেল বডি অর্থাৎ সোমা। আর এই সেল বডি থেকে যে শাখার মতো যে বিভিন্ন রকম জিনিসগুলো বেরিয়ে এসেছে, এই যে বিভিন্ন রকম জিনিস, এগুলোকে বলা হয় নিউরাইটস। তো এই নিউরাইটসের আবার দুটো ভাগ আছে, নিউরাইটসের আবার দুটো পার্ট রয়েছে। একটা পার্টের নাম হচ্ছে অ্যাক্সন আর একটা পার্টের নাম হচ্ছে ডেন্ড্রন। তাহলে নিউরাইটসের দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাক্সন একটা ডেন্ড্রন। অ্যাক্সন বলতে কোনগুলো? যেগুলো একটু বৃহৎ আকারের যে নিউরাইটসগুলো বেরিয়েছে, যে বৃহৎ আকারে একটা এরকম করে বৃহৎ আকারের যে নিউরাইটস, সেগুলো হচ্ছে অ্যাক্সন। আর ডেন্ড্রনকে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখার মতো যে নিউরাইটসগুলো বেরিয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র শাখার মতো, সেগুলোকে বলা হয় ডেন্ড্রন। আর এই ডেন্ড্রন থেকেও আরো চারিদিকে বিভিন্ন রকম শাখা এরকম বেরোবে, সেগুলোকে বলা হয় ডেন্ড্রাইট। ডেন্ড্রন থেকে চারিদিকে বিভিন্ন রকম শাখা বেরোবে, সেগুলোকে বলা হয় ডেন্ড্রাইট। তো নিউরন, তাহলে নিউরনের দুটো পার্ট, একটা সেল বডি বা সোমা আর একটা হচ্ছে নিউরাইটস। এই নিউরাইটসের দুটো পার্ট হচ্ছে একটা অ্যাক্সন আর একটা ডেন্ড্রন। তাহলে সেল বডি বা সোমা কি? কোষ দেহ যে সবচেয়ে একটা গোল মতো অংশ, যেটা কোষ দেহ, সেটাকে বলা হয় সেল বডি অর্থাৎ সোমা। আর নিউরাইটস কি? যে কোষ দেহ থেকে চারিদিকে বিভিন্ন শাখা প্রশাখার মতো যে প্রবর্তন দেখা যায়, সেগুলোকে বলা হয় নিউরাইটস। এই নিউরাইটসের দুটো ভাগ, একটা অ্যাক্সন একটা ডেন্ড্রন। অ্যাক্সন হচ্ছে যেগুলো বৃহৎ আকারের অংশ, সেগুলোকে বলা হয় অ্যাক্সন। আর ডেন্ড্রন কি? যেগুলো ক্ষুদ্র শাখা প্রশাখার মতো বেড়েছে, সেটা ডেন্ড্রন। এবং ডেন্ড্রন থেকেও বিভিন্ন রকম যদি শাখা প্রশাখা একসঙ্গে বেরোয়, সেগুলোকে বলা হয় ডেন্ড্রাইট। তো এই নিউরনের বিভিন্ন রকম ভাগ আছে, যে নিউরনের টোটালে বিভিন্ন রকম ভাগ আছে। যেমন একটা সেল বডি অর্থাৎ এই সেল বডিটাকে সংক্ষেপে বলা হয় সোমা। একটা সেল বডি যখন একটা মাত্র নিউরাইটস বেরোয়, তখন সেই নিউরনকে বলা হয় ইউনিপোলার নিউরন। বাংলাটা মতো মনে নেই। আচ্ছা, একটা সেল বডি এটা হচ্ছে টাইপস 1। একটা সেল বডি থেকে অর্থাৎ একটা সোমা থেকে যখন একটা নিউরাইটস বেরিয়ে যায়, তখন তাকে বলা হয় ইউনিপোলার নিউরন। নাম্বার 2, একটা সেল বডি অর্থাৎ একটা সোমা থেকে যখন দুটো নিউরাইটস বেরিয়ে যায়, তখন তাকে বলা হয় বাইপোলার নিউরন। নাম্বার 3,
একটা সেল বডি অর্থাৎ একটা সেল বডি অর্থাৎ একটা সোমা থেকে যখন একটা মাত্র নিউরাইটস বেরিয়ে সেটা যখন আবার বিভিন্ন রকম অংশে বিভক্ত হয়ে যায়, একটা সেল বডি অর্থাৎ একটা সেল বডি একটা সোমা থেকে একটা নিউরাইটস বেরিয়ে সেটা আবার যখন বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে না যে এটা ইউনিপোলার নিউরন, এটা বাইপোলার নিউরন, এটা হচ্ছে সিউডো ইউনিপোলার নিউরন। যখন ইউনিপোলার নিউরন বাইপোলার নিউরন দুটোকে পৃথক করে বোঝা যাবে তখন সেটা হচ্ছে সিউডো ইউনিপোলার নিউরন। সিউডো ইউনিপোলার নিউরন। আর একটা সেল বডি একটা সোমা থেকে যখন অনেকগুলো নিউরাইটস একসঙ্গে বেরোয়, একটা সেল বডি একটা সোমা থেকে যখন একসাথে অনেকগুলো নিউরাইটস বেরোয় তখন তাকে বলা হয় মাল্টিপোলার নিউরন। তাহলে একটা সেল বডি একটা সোমা থেকে যখন একটা নিউরাইটস বেরোয় তখন তাকে বলা হয় ইউনিপোলার নিউরন, যখন দুটো বের হবে তখন বাইপোলার নিউরন, যখন একটা সেল বডি থেকে একটা মাত্র নিউরাইটস বেরিয়ে সেটা যখন আমরা বিভিন্ন অংশে বিভক্ত হয়ে তখন সিউডো ইউনিপোলার নিউরন বলা হয়। আর একটা সেল বডি সোমা থেকে যখন চারিদিকে প্রচুর নিউরাইটস একসঙ্গে বেরোয় তখন তাকে বলা হয় মাল্টিপোলার নিউরন। যেটা মেনলি যে নিউরনের যে পিকচারটা আছে ওটা কিন্তু হচ্ছে মাল্টিপোলার নিউরন। তো এদের বিভিন্ন রকম উদাহরণ আছে ইউনিপোলার নিউরন। এই ইউনিপোলার নিউরনটা কোথায় দেখা যায়? ইউনিপোলার নিউরন ইউনিপোলার নিউরনটা কোথায় থাকে? তো ইউনিপোলার নিউরনটা তাদের দিয়ে থাকে যারা হচ্ছে একদম হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর প্রাণী তাদের থাকে ইউনিপোলার নিউরন। যেমন হচ্ছে টিরোপোরা হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর একটা প্রাণী। তারপরে হচ্ছে নিডারিয়া, এদের থাকে ইউনিপোলার নিউরন। মানুষের ক্ষেত্রেও থাকে, কিন্তু সেটা কখন থাকে? ফিটাল স্টেজে। মানুষের ক্ষেত্রে ফিটাল স্টেজে থাকে ইউনিপোলার নিউরন। ফিটাল স্টেজ কোনটা? যখন মায়ের পেটে বাচ্চা থাকে তখন সেই স্টেজটাকে বলা হয় ফিটাল স্টেজ। তাহলে ইউনিপোলার নিউরন হলো। বাইপোলার নিউরন কোথায় থাকে? বাইপোলার নিউরন থাকে এই যে চোখের যে রেটিনার যে স্তরটা আছে সেই রেটিনাতে থাকে বাইপোলার নিউরন। বা আমাদের যে নাক অর্থাৎ নোজ, এই নাকের একটা পার্ট থাকে, আমাদের যে নোজ অর্থাৎ নাকে একটা পার্ট থাকে যে পার্টটার নাম হচ্ছে অলফ্যাক্টরি এপিথেলিয়াম। এই অলফ্যাক্টরি এপিথেলিয়ালে এই যে পার্টটা অর্থাৎ আমাদের যে নাকের যে পার্ট অলফ্যাক্টরি এপিথেলিয়ালে এখানে থাকে বাইপোলার নিউরন। আমাদের যে চোখের যে রেটিনা সেই রেটিনাতে থাকে বাইপোলার নিউরন। সিউডো ইউনিপোলার নিউরন কোথায় দেখা যায়? সিউডো ইউনিপোলার নিউরন দেখা যায় যেমন আমাদের প্রতিবর্ত চাপের একটা ছবি ছিল ক্লাস 10-এর, প্রতিবর্ত চাপের একটা ছবি। সেই প্রতিবর্ত চাপের একটা ছবিতে ডরসাল রুট গ্যাংলিয়ন বলে একটা পার্ট ছিল, ডরসাল রুট গ্যাংলিয়ন। সেই ডরসাল রুট গ্যাংলিয়নে থাকে সিউডো ইউনিপোলার নিউরন। ডরসাল রুট গ্যাংলিয়ন, এই ডরসাল রুট গ্যাংলিয়নে থাকে সিউডো ইউনিপোলার নিউরন। আর মাল্টিপোলার নিউরন কোন থাকে? এইটা কখনোই কোশ্চেন পরীক্ষাতে আসবে না। মাল্টিপোলার নিউরনগুলো থেকে মাল্টিপোলার নিউরন আমাদের যে হিউম্যান বডিতে ম্যাক্সিমাম জায়গাতে থাকে মাল্টিপোলার নিউরন। তো এটা আলাদা করে আর কেউ শোধাবে না। মাল্টিপোলার নিউরন ম্যাক্সিমাম ইন আওয়ার হিউম্যান বডি। তো ইউনিপোলার নিউরন দেখা যায় সবচেয়ে নিচু শ্রেণীর যেগুলো প্রাণী, টিরোপোরা, নিডারিয়া, এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় ইউনিপোলার নিউরন। আর ফিটাল স্টেজের ক্ষেত্রে দেখা যায় ফিটাল স্টেজ হচ্ছে মায়ের পেটে যে যখন বাচ্চা থাকে তখন যে স্টেজটা সেটা হচ্ছে ফিটাল স্টেজ, তখন থেকে ইউনিপোলার নিউরন। বাইপোলার নিউরন কোথা থেকে? যে আমাদের যে চোখের যে রেটিনা সেই রেটিনায় থেকে বাইপোলার নিউরন। বা আমাদের যে নাক অর্থাৎ নোজের যে অলফ্যাক্টরি এপিথেলিয়াম সেই পার্টে থেকে বাইপোলার নিউরন। আর সিউডো ইউনিপোলার নিউরন থাকে যে প্রতিবর্ত চাপের যে একটা ছবি ছিল সেখানে ডরসাল রুট গ্যাংলিয়ন একটা পার্ট ছিল, সেই ডরসাল রুট গ্যাংলিয়ন থাকে সিউডো ইউনিপোলার নিউরন। আর মাল্টিপোলার নিউরন থেকে ম্যাক্সিমাম ইন আওয়ার হিউম্যান বডি, আমাদের হিউম্যান বডিতে ম্যাক্সিমাম জায়গা থেকে মাল্টিপোলার নিউরন। তো এটা আলাদা করে আর কোথায় থাকে সেটা কেউ জিজ্ঞাসা করবে না।